দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, বলছেন ফয়জুল করিম। রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন ফজলুর, যে কারণে ছাড়েননি। জানাবো পৃথিবীর কোন কোন দেশে পিআর আছে, সুবিধা অসুবিধা কি। এবং সর্বশেষ জানাবো আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি, আপনি পারলে কিছু করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, বলছেন ফজলুর করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুর করিম বলেন, দেশে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ার কারণে নিরপরাধ মানুষ খুন হচ্ছে, সাংবাদিকদের উপর হামলা হচ্ছে। সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট, জুলুমবাজি, ধর্ষণ ও ব্যভিচার হয় তবে জনগণ তা মেনে নেবে না। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না, বৈষম্য দূর হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মরবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন প্রয়োজন। রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন ফজলুর, যে কারণে ছাড়েননি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিতাদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এই রাজনীতিকের। তিনি জানিয়েছেন, একসময় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত একটি কারণেই তিনি রাজনীতি ছাড়েননি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতি ছেড়ে দিতাম, আমার শুধু একটা দোষ আছে, আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারে নাই, আরেক স্বামীর ঘরও করতে পারছে না। না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে, আমাকে তারা বলেনি যে আমি কি অপরাধ করেছি। আমি মানুষ, 100 কথা বললে আমার 2টো কথা ভুল হতে পারে। যদি কোনো ভুল বলে থাকি, ভুল করে থাকি, আমাকে জানানো হোক, আমি ক্ষমা চাইব। অভিমানী ফজলুর রহমান বলেন, আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, এখন কোনো দলের না। যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে, তবে আমাকে আবার দলে নেওয়া উচিত। আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু দল আমার পদ কেন স্থগিত করেছে তা আজও জানি না। বলা হয়েছে আমি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি, অথচ আমি এত যদি কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম আমাকে টেলিভিশনে ডাকতো না। দল যদি আমাকে ফেরত নেয়, আমি দলকে জিজ্ঞাসা করব কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি। পৃথিবীর কোন কোন দেশে পিআর আছে, সুবিধা অসুবিধা কি। দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ও উচ্চারিত শব্দ পিআর। বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের মতো ইসলামপন্থী দলগুলো পিআর ইস্যুতে রাজনীতি সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে। বিএনপি ও তাদের জগৎপথ আন্দোলনের সঙ্গী দলগুলোর পিআর পদ্ধতির বিপক্ষে। দেশের ক্ষুদ্র দলগুলো দাবি তুলেছে, পিআর ব্যবস্থা চালু হলে তাদের জন্য সংসদে প্রবেশের সুযোগ তৈরি হবে। তবে বিএনপির মতো বড় দলগুলো আশঙ্কা করছে, এতে স্থিতিশীল সরকার গঠনের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। পিআর পদ্ধতিতে কি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটি বহুল আলোচিত মডেল। পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি চালু রয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ভোট ও আসনের মধ্যে সরাসরি অনুপাত তৈরি করা হয়। একটি দল যে শতাংশ ভোট পায়, সংসদে তাদের আসন সংখ্যাও সেই অনুপাতে নির্ধারিত হয়। যেমন একটি সংসদে যদি মোট 300 আসন থাকে এবং কোনো দল 30% ভোট পায়, তবে তারা সংসদে প্রায় 90টি আসন পাবে। এতে কোনো ভোট অপচয় হয় না, অর্থাৎ প্রতিটি ভোট সংসদে প্রভাব ফেলে। পৃথিবীর কোন কোন দেশে পিআর ব্যবস্থা চালু। পৃথিবীর বহু দেশেই পিআর ব্যবস্থার বিভিন্ন রূপ কার্যকর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউরোপের জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, স্পেন, গ্রিস, ইতালি। এশিয়ার ইসরায়েল, নেপাল, শ্রীলঙ্কা। আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, অ্যাঙ্গোলা। লাতিন আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে। ওশেনিয়ায় নিউজিল্যান্ড। তবে বিভিন্ন দেশের প্রয়োগও ভিন্ন। যেমন জার্মানিতে মিশ্র পদ্ধতি রয়েছে, যেখানে ভোটাররা একদিকে সরাসরি প্রার্থীকে ভোট দেন, আবার দলকেও ভোট দেন। সংসদে আসন বন্টন হয় এই দুটি হিসাব মিলিয়ে। অন্যদিকে ইসরায়েল পুরোপুরি পিআর ভিত্তিক নির্বাচন পরিচালনা করে, যেখানে কোনো সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হন না, বরং দলীয় তালিকা থেকে আসন পূরণ করা হয়। পিআর পদ্ধতির সুবিধা: প্রতিনিধিত্বের বিস্তার, ছোট দল ও সংখ্যালঘু গোষ্ঠী সংসদে প্রবেশের সুযোগ পায়।
ভোটের সঠিক প্রতিফলন। জনগণের দেওয়া ভোটের শতকরা হার আসনে প্রতিফলিত হয়, ফলে ভোটের অপচয় কমে। বহুমত সহাবস্থান। সংসদে নানা মতাদর্শের সহাবস্থান ঘটে, যা গণতন্ত্রকে বহুমাত্রিক করে। ভোটের অংশগ্রহণ বেশি। প্রতিটি ভোটের মূল্য আছে বলে মানুষ ভোট দেওয়ার প্রতি উৎসাহিত হয়। পিয়ার পদ্ধতির অসুবিধাগুলো। ভঙ্গুর সরকার। সাধারণত কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, ফলে বারবার জোট সরকার গঠন করতে হয়। এছাড়া দলগুলোর মধ্যে মতের মিল না হলে সবসময় সরকার ভেঙে যাওয়ার একটি আশঙ্কা থাকে। ছোট দলের অতিরিক্ত প্রভাব। সংসদে কম সংখ্যক আসন থাকা দলগুলো সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অনেক সময় জটিলতা তৈরি করে। সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি। নানা মতাদর্শের কারণে সংসদে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়ে, যার ফলে কোনো আইন বা প্রণয়ন করতেও দীর্ঘ সময় লেগে যায় বা অনেক সময় তা সম্ভবই হয় না। জনগণের সঙ্গে এমপিদের দুর্বল সম্পর্ক। সরাসরি ভোটে নির্বাচিত এমপির মতো জনগণের সঙ্গে এমপিদের সম্পর্ক সবসময় দৃঢ় থাকে না। এলাকার চেয়ে দলের প্রতি তাদের দায়বদ্ধতা বেশি দেখা যায়। আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি, আপনি পারলে কিছু করুন। গাজীপুরের টঙ্গী শহরে গ্যাস সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরেই শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। এতে শুধু গৃহস্থালী নয়, শিল্পক্ষেত্রেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে একাধিক সিএনজি পাম্প থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে ব্যবসা চালানো হচ্ছে। আফতাব সিএনজি পাম্প, আলম এশিয়া সিএনজি পাম্প ও মার্কো সিএনজি পাম্পে পাইপলাইন থেকে সরাসরি গ্যাস টেনে নেওয়া হচ্ছে। এসব পাম্পে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজও চলে নিয়ম বহির্ভূতভাবে। একটি কাভার্ড ভ্যানে 50 থেকে 70টি সিলিন্ডার রাখা হয়। প্রতিটি ভ্যানে প্রায় 2 লাখ টাকার গ্যাস ভর্তি করা হয়। এভাবে সংগৃহীত গ্যাস বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। এসব কার্যক্রম কেবল আইন ভঙ্গ নয়, ভয়াবহ ঝুঁকিও তৈরি করছে। আবাসিক এলাকার ভেতরে এভাবে শত শত সিলিন্ডার মজুদ থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কোনো বিস্ফোরণ ঘটলে আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ প্রাণহানির সম্ভাবনা তৈরি হবে। এ বিষয়ে আলম এশিয়া সিএনজি পাম্পের ম্যানেজার নুরু সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন, এমনকি হুমকিও দেন এবং বলেন, আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি, আপনি পারলে কিছু করুন। এই বক্তব্য স্থানীয় প্রশাসনের অবহেলার ইঙ্গিত বহন করে। শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের স্বাভাবিক চাপ পাচ্ছেন না। গৃহিণী রুনা বেগম বলেন, সকালবেলা ছেলেমেয়েদের নাস্তা তৈরি করতে পারি না। অনেক সময় তারা না খেয়ে স্কুলে যায়। শুধু পরিবার নয়, শিল্পক্ষেত্রেও বিপাকে পড়েছে। টঙ্গীর বিসি শিল্পাঞ্চলের কয়েকজন উদ্যোক্তা জানিয়েছেন, উৎপাদন প্রক্রিয়া বারবার বন্ধ হয়ে যাচ্ছে। হামিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ কায়েস বলেন, গ্যাসের চাপ না থাকার কারণে আমাদের শিপমেন্ট ফিরিয়ে দিতে হচ্ছে, কাঁচামাল নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই চাপ থাকার কথা 15 PSI, কিন্তু বর্তমানে তা অনেক সময় শূন্যের কোঠায় নেমে আসছে। ফলে শ্রমিকরা কাজ করতে পারছে না, শিপমেন্ট বাতিল হচ্ছে এবং কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের টঙ্গী অঞ্চলের ম্যানেজার মেজবাউদ্দিন স্বীকার করেছেন যে নিয়মিত অভিযান চালানো হলেও একটি চক্র বারবার অবৈধ সংযোগ স্থাপন করে। কালবেলাকে তিনি বলেন, যদি তিতাসের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন থেকে যায়, কেন এসব সংযোগ বারবার স্থগিত হচ্ছে এবং কেন কার্যকর পদক্ষেপ টেকসই হচ্ছে না। এখন স্পষ্ট, টঙ্গীর গ্যাস সংকট কেবল প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং প্রশাসনিক অব্যবস্থাপনা ও দুর্নীতির ফল। এটি একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। গৃহস্থলীর কাজ থেকে শুরু করে শিল্প কারখানার উৎপাদন সবখানেই বিরূপ প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি সামাল দিতে হলে প্রশাসন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অবৈধ সংযোগগুলো দ্রুত বিচ্ছিন্ন করা এবং পুনঃস্থাপন ঠেকানো জরুরি। পাশাপাশি সঠিক নিয়মে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে টঙ্গীর মানুষের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।